সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ এ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের দেওয়া বিস্ফোরক ভূ-রাজনৈতিক বক্তব্য ইউরোপের ধনী মিত্রদের প্রতি আমেরিকার চরম হুঁশিয়ারি, ভারতকে ইন্দো-প্যাসিফিকের গুরুত্বপূর্ণ নোঙ্গর হিসেবে স্বীকৃতি এবং চীনের সামরিক উত্থানের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সামরিক কৌশলের এক নতুন মোড়। সিঙ্গাপুরের শাংরি-লা ডায়ালগে আমেরিকার নতুন প্যাসিফিক প্লেবুকের খোলস উন্মোচন করলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বা সচিব পিট হেগসেথ। ইউরোপ ও এশিয়ার ধনী মিত্রদের নামমাত্র মূল্যে নিরাপত্তা দিন শেষ বলে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ভারতকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ নোঙ্গর হিসেবে বর্ণনা করে জ্যাভলিন মিসাইল সহ উৎপাদন সহ এবং প্রথম দ্বীপ শৃঙ্খল বরাবর চীনের আধিপত্য রুখতে আমেরিকার নতুন প্রতিরোধের মাধ্যমে বর্জন কৌশলের এক চুলচেরা রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষণ আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। যারা ভেবেছিলেন আমেরিকা চিরকাল নিজের পকেটের টাকা খরচ করে নিজের সৈন্যদের রক্ত জল করে বিশ্বের তথাকথিত ধনী মিত্রদের বিনামূল্যে বা নামমাত্র মূল্যে নিরাপত্তার গ্যারান্টি দিয়ে যাবে, আজকে এই ভিডিওটি দেখার পর তাদের সেই অলস এবং পরনির্ভরশীল স্বপ্নের দুনিয়া চিরতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ভূরাজনীতি এবং আন্তর্জাতিক সামরিক কৌশলের ইতিহাসে এত বড় এবং এত রূঢ় বাস্তবসম্মত চর বিশ্ব মঞ্চে আগে কখনো কোনো মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মেরেছেন বলে মনে হয় না। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হাই প্রোফাইল শাংরি-লা ডায়ালগে দাঁড়িয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইন্দো প্যাসিফিক অঞ্চলের পাশাপাশি সমগ্র বিশ্বের মিত্রদের প্রতি যে চরম হুঁশিয়ারি দিয়েছেন, তাতে আজ প্যারিস থেকে বার্লিন এবং টোকিও থেকে বেইজিং সব দেশের সামরিক সদর দপ্তরের চরম তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আর্থি বালির এক বিশেষ প্রতিবেদনে জানা গিয়েছে, পিট হেগসেথ অত্যন্ত স্পষ্ট এবং প্রকাশ্যভাবে আমেরিকার ধনী মিত্রদের এই বার্তা দেওয়ার সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে সিঙ্গাপুরে এসেছেন যে কয়েক দশকের সস্তা এবং নামমাত্র মূল্যের নিরাপত্তার দিন এখন অফিসিয়ালি শেষ। এই বক্তব্য কোনো কূটনীতিক মারপ্যাচ বা কোমলতার উপস্থিতি ছিল না বললেই চলে। বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, সামরিক প্রধানদের দ্বারা পরিপূর্ণ একটি ঠাসা মিলনায়তনে দাঁড়িয়ে হেগসেথ যে ঘোষণা করেছেন, আমেরিকার পক্ষ থেকে দেওয়া ভর্তুকিমূলক নিরাপত্তার সুযোগের অবসান ঘটছে। আর এই মহাবিস্ফোরণের মাঝে তিনি আমাদের ভারতকে এই অঞ্চলের এক গুরুত্বপূর্ণ নোঙ্গর হিসেবে বা ক্রিটিক্যাল অ্যাঙ্কর হিসেবে বর্ণনা করেছেন। আজ আমরা এই মেগা ভিডিওতে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করব কিভাবে হেগসেথ ইউরোপের সুশীল মোড়লদের ধুয়ে দিলেন, কিভাবে চীনের আধিপত্যবাদের যে কফিন সেখানে শেষ পেরেক ঠুকলেন এবং ভারতের জন্য নতুন কৌশলগত ভারসাম্যের অর্থ কি। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এই ভূ রাজনীতির একটা চরম বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এক নতুন মোড় উপস্থাপন করছি, যেখানে আমেরিকা ইউরোপকে বাদ দিয়ে ভারতের দিকে তাদের নজর ঘুরিয়েছে এবং ভূ রাজনীতির নতুন খেলা মাত্র শুরু হয়েছে। দর্শক, আসুন সরাসরি হেগসেথের সেই বিস্ফোরক এবং হিসেবেই সামরিক মতবাদের দিকে চোখ দেওয়া যাক, যা আমেরিকার স্নায়ুযুদ্ধ পরবর্তী দীর্ঘকালীন নিরাপত্তা নীতি থেকে সবচেয়ে বড় সরে আসার শামিল। হেগসেথ মিলনায়তনে উপস্থিত বিশ্ব নেতাদের সামনে দাঁড়িয়ে এক সংশোধিত জাতীয় প্রতিরক্ষা কৌশল ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি এর রূপরেখা তুলে ধরেন। তিনি অত্যন্ত বাস্তবমুখী এবং কঠোর ভাষায় ঘোষণা করেন, ধনী দেশগুলোর প্রতিরক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভর্তুকি দেওয়ার যুগ শেষ। আমাদের অংশীদার প্রয়োজন কোনো সুরক্ষিত অঞ্চল নয়। আমরা পারস্পরিক দায়িত্বের উপর ভিত্তি করে জোট গঠন করতে চাই, পরনির্ভরশীলতার উপর নয়। দর্শক, আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন ইউরোপের সাথে আমেরিকার যে সম্পর্ক সেখানে কিন্তু ভাটা পড়েছে এবং আমেরিকা অনেকটাই ইউরোপের সেই সম্পর্ক থেকে বা ন্যাটোর সাথে যে সম্পর্ক সেখান থেকে কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেই লক্ষণই কিন্তু আমরা দেখছি। তার মানে পৃথিবীর রাজনৈতিক বা পৃথিবীর ভূ রাজনীতির ধারাটা পরিবর্তিত হওয়ার দিকেই কিন্তু চলছে এবং সেটা ঝুঁকে পড়েছে ভারতের দিকে। দর্শক, ভাবুন একবার, ইউরোপের ধনী দেশগুলো নিজেরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, অথচ নিজেদের প্রতিরক্ষা খাতের বাজেট কমিয়ে বছরের পর বছর আমেরিকার করদাতাদের যে পয়সা সেই পয়সার উপর টিকে আছে। হেগসেথের
হেক্সেথ এদের এই অলসতাকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি আদর্শ মিত্র হিসেবে দক্ষিণ কোরিয়া ভূয়সী প্রশংসা করেন, কারণ দেশটির প্রেসিডেন্ট লি তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে জিডিপির ৩.৫% করার ঐতিহাসিক প্রতিশ্রুতি দিয়েছেন। আর ঠিক এই পয়েন্টে হেক্সেথ পশ্চিম ইউরোপের দেশগুলোকে এক মারাত্মক এবং শ্লেষাত্মক চর মারলেন। হালকা হাসির খোরাক জুগিয়ে তিনি যোগ করলেন, পশ্চিম ইউরোপের হয়তো এটি লক্ষ্য করতে পারবে, এবং এরপর সরাসরি রসিকতা করে বললেন, শাংরি-লা বা এর অর্থ যেটা, এই শাংরি-লা যেটা অর্থ, সেটার অর্থটা কিন্তু আপনারা একটু জেনে নেবেন। এটার অর্থ হচ্ছে বিলাসিতা বা আলোচনা, মানে শাংরি-লা কম করুন। এই যে বিলাসিতা এবং আলোচনা কম করুন, এই কথাটা কিন্তু উনি তীর্যকভাবে বলার চেষ্টা করেছেন। যুদ্ধজাহাজ এবং সাবমেরিন বাড়ান, তার মানে ওনার কথাটা হচ্ছে যে শাংরি-লা কম করুন, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন বাড়ান, মানে অস্ত্র বেশি কিনুন। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আমেরিকা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, যারা নিজেদের প্রতিরক্ষা বোঝে বা দায়িত্ব নিজেরা ভাগ করে নিতে অনিচ্ছুক, তারা যেন ভবিষ্যতে ওয়াশিংটনের অংশীদার হিসাবে বিবেচিত হওয়ার বা আমেরিকার সাহায্য পাওয়ার আশা না করে। আমেরিকার এই প্যাসিফিক প্লেবুক খোদ ইউরোপের ন্যাটোভুক্ত মিত্রদের জন্য এক বিশাল আলটিমেটাম। দর্শক, আমরা হেক্সেথের সে বক্তব্যটা একটু আপনাদেরকে শুনিয়ে আসি, উনি কি বলছেন। আমি ওই অংশটুকুই আপনাদেরকে শোনাচ্ছি। Does strategically. But today, the leadership of President Trump, who has over the past year shown repeatedly what it means to defend American national interests, from Nicolas Maduro in Venezuela to Midnight Hammer to cartel drug boats to Epic Fury, we have restored a proactive and realistic approach to our own defense, reestablishing deterrence. Now, when I was in the United States Army as a young lieutenant, the motto of my first rifle platoon was, "Those who long for peace must prepare for war." It's a simple truth that makes as much sense tactically as it does strategically. But today I lay out what this return to realism means for the most consequential region in the world, the Pacific. And as the 2026 U.S. National Defense Strategy makes clear, দর্শক, এই যে ইউএস ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি 2026 এর যে স্টাডি, সেটা নতুন যেটা হয়েছে, সেটা বলছে যে একদম পরিষ্কার। সেটা কি বলছে? we're charting a new course for our alliances and partnerships, one that is grounded in the realities of power and interests. It is a course that will leave America stronger, our allies and partners more capable, and the Pacific region more stable and secure. The foundation of this new approach is moving away from a model of dependency and toward one of true partnership, embracing a perspective that our partners in Asia have understood for decades. The leadership of President Trump, who has over the past year shown repeatedly. দর্শক, আপনারা শুনলেন ওনার বক্তব্যটাতে একদম স্পষ্ট, এবং এই সংক্রান্ত যদি নিউজটা আপনাদের সামনে আমরা তুলে আনি, সেখানে আরো স্পষ্টভাবে কিন্তু উনি বলার চেষ্টা করেছেন, এবং সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এবং সেখানে কিন্তু এর সম্পর্কে বলা হচ্ছে যে হেক্সেথ রিরাইটস আমেরিকাস প্যাসিফিক প্লেবুক, মানে এই যে আমেরিকা এবং এই যে প্যাসিফিকের যে প্লেবুক, সেটাকে কিন্তু নতুন করে তারা রাইট করছে। এবং তিনি ওয়ার্ন করেছেন, যেটা ইউরোপের ব্যাপারে খুব দারুণভাবে ওয়ার্নিং তিনি দিয়েছেন, যাতে ইউরোপ তার জায়গা থেকে সরে আসে, এবং ইউরোপের যে মানে বিনামূল্যে বা অনেকটা সস্তায় আমেরিকার যে সাপোর্ট পাচ্ছে বা নিরাপত্তা পাচ্ছে, সেখানে সেটা আর দেওয়া হবে না, সেটা উনি বারবার বলার চেষ্টা করছেন। বন্ধুরা, এই যে পুরো জিনিসটা, এই পুরো ঐতিহাসিক ভাষণটি যে দেশের সবচেয়ে বড় এবং কৌশলগত মনোযোগ পেয়েছে, তা হলো ভারত। পিট হেক্সেথ ভারতকে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নোঙ্গর বা ক্রিটিক্যাল অ্যানাকর বলার চেষ্টা করেছেন, হিসেবে বর্ণনা করেছেন। এটি কোনো সাধারণ প্রশংসা সূচক শব্দ নয়, এটি এই অঞ্চলে একটি নতুন কৌশলগত ভারসাম্যের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দেয়। আমেরিকা আজ অফিসিয়ালি মেনে নিচ্ছে যে ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং ভারতের প্রসারিত নিজস্ব প্রতিরক্ষা শিল্প ভিত্তি আজ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সম্পূর্ণ অপরিহার্য হয়ে উঠেছে। হেক্সেথ তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, একটি শক্তিশালী ভারত যখন নিজস্ব স্বার্থ রক্ষার কাজ করে, তখন তা এই অঞ্চল জুড়ে শক্তির ভারসাম্য বজায় রাখা আমাদের যৌথ লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায়।
তিনি আরো যোগ করেন যে ভারত, বিশেষ করে ভারত মহাসাগরের নিরাপত্তার দায়িত্বে নিজস্ব অংশটুকু বহন করার জন্য তার সামরিক বাহিনীকে দ্রুত আধুনিকায়ন করছে। সবচেয়ে বড় কথা, এই অংশীদারিত্ব এখন আর কেবল ফাঁকা কূটনীতিক বিবৃতি সীমাবদ্ধ নেই। হেক্সেট ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্যাভেলিন এন্টি ট্যাঙ্ক মিসাইল যৌথভাবে সহ উৎপাদনের চূড়ান্ত পরিকল্পনার কথা উল্লেখ করে হাইলাইট করে করেছেন যে দুই দেশের শিল্প সহযোগিতা এখন কেবল উচ্চাকাঙ্ক্ষার মতো সীমাবদ্ধ নেই, বরং একটি কর্মক্ষম অপরিহার্যতার পরিণত হয়েছে। অর্থাৎ ভারত মহাসাগরে চীনের যে কোনো দাদাগিরি রুখতে ভারতই যে একমাত্র এবং প্রধান বিশ্বস্ত শক্তি, তা আমেরিকা আজ খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে। দর্শক, কিছুদিন আগে ট্রাম্পের বক্তব্যটা আপনি শুনেছেন। মার্কো রুবিও যখন ভারতে সফর করেছেন, মিটিং করেছেন, তখন ট্রাম্প ফোনে বলেছেন এবং স্পষ্ট করে বলেছেন ভিডিও কলে যে ভারত যা চাইবে তা পাইবে। তার মানে ভারতের আমেরিকার যে পুরো স্ট্র্যাটেজি সে দক্ষিণ এশিয়ার বা এশিয়ার ব্যাপারে, সেটা কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, সেটা হচ্ছে ভারতমুখী। এবার আসুন চীনের বিষয়ে আমেরিকার নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গি এবং সামরিক মতবাদের ব্যবচ্ছেদ করা যাক। হেক্সেতের এই বক্তব্য অবস্থান ছিল অত্যন্ত পরিমিত কিন্তু একই সাথে দ্ব্যর্থহীন। গত মাসে বেইজিং অনুষ্ঠিত ট্রাম্প শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প প্রশাসনের শক্তিশালী, শান্ত এবং স্পষ্ট সম্পৃক্ততার নীতিকে কৃতিত্ব দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের চীন সম্পর্কে গত কয়েক বছরের মতো সেরা হিসাবে বর্ণনা করেছেন। দর্শক, এই কথাটা আপনারা খেয়াল করবেন, চীনের সাথে সম্পর্কটাকে সেরা হিসাবে বর্ণনা করেছেন। তার মানে আমরা এর আগে বেশ কয়েকটা কন্টেন্টে এবং পরবর্তী আরো কয়েকটা কন্টেন্টে এই ভূ রাজনীতি সম্পর্কে কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরবো, যেখানে আপনারা বুঝতে পারবেন যে আমেরিকা চীনের যে আধিপত্য বা বাইপোলার যে রাজনীতি বা ওয়ার্ল্ড বাইপোলার ওয়ার্ল্ড, মানে দ্বিশক্তিয় ওয়ার্ল্ড, একদিকে আমেরিকা থাকবে, একদিকে চীন থাকবে। এই দ্বিশক্তির ওয়ার্ল্ডকে আমেরিকা মেনে নিয়েছে মোটামুটি, সেই কারণে তারা চীনের প্রতি কিন্তু এখন নমনীয়। চীনের প্রতি যে কট্টর ভাবটা ছিল আমেরিকার বা ট্রাম্পের, সেটা কিন্তু আপনি দেখবেন এখন স্তিমিত হয়ে আসছে। কারণ আমেরিকা বুঝে ফেলছে যে চীনের সাথে এই মুহূর্তে লাগতে যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। সেটা ইরান যুদ্ধ এবং সম্প্রতি যে ইউক্রেনের যুদ্ধ, সেটাতে কিন্তু একদম দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। ফলশ্রুতিতে আমেরিকা চীনকে কিন্তু মেনেই নিয়েছে বলা চলে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস বলি, এই চীনের যে কয়েক বছর সেরা সম্পর্কের কথা বলেছে, এই আপাত শান্তির আড়ালে আমেরিকার সামরিক প্রস্তুতি কতটা ভয়ঙ্কর তা হেক্সেতের পরবর্তী কথাগুলোই স্পষ্ট। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আঞ্চলিক আধিপত্য বিস্তারের কোনো প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিরোধ করা হবে। তিনি বলেন, যে কোনো একটি পরাশক্তি বা হেজমন দ্বারা নিয়ন্ত্রিত প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এই অঞ্চলের শক্তির ভারসাম্যকে নষ্ট করে দিবে। চীনের ঐতিহাসিক সামরিক উত্থান, এই অঞ্চলে ও তার বাইরেও বেজিং এর সামরিক কার্যক্রমের সম্প্রসারণ নিয়ে তৈরি হওয়া গভীর উদ্বেগগুলোর কথা বলতে গিয়ে হেক্সেত আমেরিকার নতুন সামরিক কৌশল উন্মোচন করেছেন। আমেরিকার যুদ্ধ বিভাগ মানে ওয়ার ডিপার্টমেন্ট এই চ্যালেঞ্জটিকে কোনো যুদ্ধ মাধ্যমে নয়, বরং পরিমিত এবং সুপরিকল্পিত শক্তির একটি শক্তিশালী, শান্ত, স্পষ্ট অবস্থানের মাধ্যমে মোকাবেলা করেছেন। আর এর জন্য তারা যে সামরিক মতবাদের রূপরেখা দিয়েছেন তা মূলত প্রথম দ্বীপ শৃঙ্খল বা ফার্স্ট আইল্যান্ড চেইন, যা জাপান থেকে শুরু হয়ে তাইওয়ান এবং ফিলিপাইন হয়ে বর্নিও পর্যন্ত বিস্তৃত, সেই বরাবর প্রতিরোধের মাধ্যমে বর্জন এর উপর কেন্দ্রীভূত। প্রতিরোধের মাধ্যমে বর্জন, এটাই কিন্তু তারা যেটা করার চেষ্টা করছে। দর্শক, এটা খেয়াল করবেন, মানে জাপান থেকে শুরু করে তাইওয়ান, ফিলিপাইন, যে এই যে দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জ হতে শুরু করে বর্নিও পর্যন্ত বিস্তৃত এবং সেই বরাবর প্রতিরোধের মাধ্যম বর্জন এর উপর কেন্দ্রীভূত। এটি এমন একটি সামরিক বিন্যাস যা চীনের যে কোনো ধরনের সম্ভাব্য আক্রমণ সম্পূর্ণ অসম্ভব, উত্তেজনা বৃদ্ধিকে আকর্ষণীয়হীন এবং যুদ্ধকে অবাস্তব ও অযৌক্তিক করে তোলার জন্য ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটাই কিন্তু মূল চীনকে যে রক্ষার পরিকল্পনা, সেই পরিকল্পনাই হচ্ছে এই হেক্সেতের পরবর্তী যে লক্ষ্য ভারতকে নিয়ে, সেটাই কিন্তু তাদের বা আমেরিকার যে লক্ষ্য, সেটাই কিন্তু ওনারা বলার চেষ্টা করছে। পিট হেক্সেত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বেইজিংকে খুব কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন যে কোনো ভুল করবেন না, আমেরিকা একটি প্যাসিফিক বা প্রশান্ত সাগরীয় রাষ্ট্র এবং ওয়াশিংটন এই বিষয়ে জোর দিচ্ছে যেন চীন এই অঞ্চলে আমেরিকার দীর্ঘদিনের অবস্থান এবং উপস্থিতিকে সম্মান করে
এবং আমেরিকা কেবল মুখেই জোর দিচ্ছে না, বরং এটিকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় দৃশ্যমান সামরিক শক্তিও সেখানে সর্বক্ষণ বজায় রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের নীতি উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন চায় একটি প্রকৃত স্থিতিশীল ভারসাম্য যা আমেরিকানদের পাশাপাশি তাদের মিত্রদের জন্য কাজ করবে। শক্তির এমন একটি অনুকূল কিন্তু টেকসই ভারসাম্য যেখানে চীন সহ কোনো রাষ্ট্রই তাদের আধিপত্য জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে না। কিন্তু এই শক্তি প্রদর্শনের মাঝেও হেক্সেথ আমেরিকার আভ্যন্তরীণ ও বৈশ্বিক স্তরের এক শ্রেণীর ভণ্ড রাজনীতিবিদদের চরম ধুয়ে দিয়েছেন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির মাধ্যমে শান্তি বজায় রাখার বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি সার্ভ জানিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর সেই সব রাজনীতিবিদদের লোক দেখানো ক্ষোভের উপর বিন্দুমাত্র নির্ভর করবে না যারা কেবল মুখের নৈতিকতার বার্তা দেয় কিন্তু নিজেদের প্রকৃত সামরিক সক্ষমতা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। হেক্সেথের এই বক্তব্য আসলে সেই সমস্ত আন্তর্জাতিক সিভিল সোসাইটি আর লিবারেলদের মুখে একটি বিরাট চর, যারা বড় বড় ফোরামে বসে সেফ জ্ঞান ছড়ায় কিন্তু বাস্তব নিরাপত্তা সংকটে 1 ইঞ্চি জমিও ব্যবহার করতে পারে না। আমেরিকা আজ বাস্তব শক্তির রাজনীতি বা রিয়াল পলিটিক্সের পথে হাঁটছে, যেখানে লোক দেখানোর কোনো স্থান আর নেই। দর্শক, হেক্সেথের এই ঐতিহাসিক বক্তৃতাটি মূলত পারস্পরিক প্রত্যাশাগুলোর একটি স্পষ্ট এবং রূঢ় পুনর্নির্ধারণের শামিল। আমেরিকা আজ পরিষ্কার লাইনে ভাগ করে দিয়েছে কোন দেশ ওয়াশিংটনের কতটা মনোযোগ পাবে। যেসব দেশ নিজেদের দায়িত্ব বাড়িয়ে নিজেদের সামরিক বাজেট বাড়িয়ে এগিয়ে আসছে, যার মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং অবভিয়াসলি আমাদের যে ভারত রয়েছে, এখানে যে ভারতের কথা বলা হয়েছে, এই ভারত তাদেরকে আমেরিকার অংশীদারিত্বের লাইনের একদম সামনে নিয়ে আসা হবে। আর যারা কেবল পরজীবী হয়ে আমেরিকার ঘাড়ে বসে ফায়দা লুটতে চায়, তারা ওয়াশিংটনের মনোযোগে সেই অংশ অনুযায়ী পাবে না। এটা তাদের স্পষ্ট এবং ক্লিয়ার কিন্তু করে দিয়েছেন। হেক্সেথ ইঙ্গিত দিয়েছেন যে প্যাসিফিক আর এমন কোনো থিয়েটার বা ক্ষেত্র নয় যা আমেরিকা একলা কাঁধে নিয়ে টানবে। তিনি তার বক্তব্যের শেষে এক অমোঘ সত্য উচ্চারণ করেছেন, আপনার কাছে কোনো শক্তিশালী জোট থাকবে না যদি না সেই জোটে সবার নিজস্ব স্বার্থ এবং সক্রিয় অংশগ্রহণ না থাকে। কথাটা কিন্তু দর্শক খুব স্পষ্ট বলছে যে আমরা সেই জোটে যাবে না বা সেই জোট আপনার কাছে থাকবে না যে জোট করার পরে আপনার কাছে কোনো শক্তিশালী জোট থাকবে না যদি না সেই জোটে সবার নিজস্ব স্বার্থ এবং সক্রিয় অংশগ্রহণ থাকে। তার মানে আমি জোটে গেলাম, তাহলে আমার একটা স্বার্থ থাকতে হবে এবং আমার অংশগ্রহণ থাকতে হবে, না হলে কিন্তু আমার জোটে যাওয়ার কোনো দরকার নেই। সে কথাটাই উনি কিন্তু স্পষ্ট বলার চেষ্টা করছেন। দর্শক, আপনাদের কিছু কি মনে হয় আমেরিকার এই নতুন প্যাসিফিক প্লেবুক এবং ভারতের এই গুরুত্বপূর্ণ নগর হয়ে ওঠা কি এশিয়ার চীনের দাদাগিরি চিরতরে বন্ধ করতে পারবে? ইউরোপের অলস মিত্রদের উপর হেক্সেথের এই চর কতটা যৌক্তিক? লক্ষ্য করবেন দর্শক, পুরো বিশ্ব, আমেরিকা হচ্ছে পুরো বিশ্ব এখন ভারতমুখী। তার মানে ভারত হচ্ছে পরবর্তী বিশ্ব মোড়লদের বলেন বা বিশ্ব রাজনীতি বলেন, বিশ্ব ভূ রাজনীতি বলেন, সেটার কেন্দ্র। এবং ভারতকে ওভারটেক করে কোনো দেশই আসলে বিশ্ব রাজনীতিতে অবস্থান করতে পারবে না। আমেরিকা সেটা বুঝতে পেরে এখন ভারতের কাছে যে কোনো ভাবে তারা নতজানু হতে, ভারতে এসে যদি তাদেরকে এখন মোদির পায়ে পড়তে হয় তাহলেও তারা পড়বে, কারণ তারা বুঝে গেছে ভারত ছাড়া তাদের কিন্তু কোনো উপায় নেই। এবং এর পরিপ্রেক্ষিতে এই বিষয়ের এই প্রভাব পড়বে কিন্তু বাংলাদেশে। সুতরাং বাংলাদেশের ভূ রাজনীতি, পলিটিক্স, রাজনীতি এটা কিন্তু খুব শীঘ্রই পরিবর্তিত হচ্ছে, ভারতের দৃষ্টিতে পরিবর্তিত হচ্ছে এবং সেটা ভারতের চোখে পরিবর্তিত হবে। সুতরাং অনেক কিছু দেখার বাকি, জাস্ট অপেক্ষা, সময়ের অপেক্ষা। দর্শক, আপনাদের মূল্যবান এবং তীব্র প্রতিক্রিয়া অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে এই নতুন বৈশ্বিক সমীকরণ সত্যটি সবার সামনে তুলে ধরুন। কারণ আজকে আপনাদের কাছে আমি পরিষ্কারভাবে আমেরিকার যে ভূ রাজনীতি, পরবর্তী যে পদক্ষেপ, আমেরিকার চোখ আসলে কোন দিকে, আমেরিকার রাজনীতি কোন দিকে যাবে, সেটা হয়তো আমি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। আর বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতির কৌশল এমন নির্ভীক, নথি নির্ভর, চুলচেরা বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চোখ কান খোলা রাখুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন এবং আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময় বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে নিরাপদ থাকতে হবে। কারণ
এই জুলাই সন্ত্রাসী এবং বিএনপি সন্ত্রাসীদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাজনীতিটা করতে হবে, সেই দিকে সর্বদা খেয়াল রাখবেন। কারণ আগে নিজেকে বাঁচতে হবে, দলকে বাঁচাতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই হচ্ছে বাংলাদেশকে নিরাপদ রাখা। সময় আসছে, পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমরা আমাদের সেই ৭১-এর বাংলাদেশ আবার ফিরে পাবো। ধন্যবাদ সবাইকে।